আজকে আমি নিয়ে এসেছি কল্যাণ ইউনিভার্সিটির বিএ সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6.3 বা পেপার 10-এর জন্য সাজেশন 2026। যারা সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই ভিডিওটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি এই সাবজেক্টের গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে বিস্তারিত বলবো। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখো। সিক্স সেমিস্টার হিস্ট্রি মেজর পেপার 6.3 বা পেপার 10-এর বিষয় হলো মডার্ন ইউরোপ ফ্রম ন্যাশনালিজম টু সোশিয়ালিজম। 2, 5 ও 10 মার্কের প্রশ্নের সাজেশন। এই বিষয়ে 4টি ইউনিট রয়েছে, তোমরা দেখে নাও। আমি তোমাদের জন্য ইউনিট অনুযায়ী ইম্পর্টেন্ট প্রশ্ন সাজিয়ে দিয়েছি, যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমাদের এই পিডিএফ ফাইলটা কিনতে গেলে তোমাদের 80 টাকা পেমেন্ট করতে হবে। ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, পিডিএফটা কিনতে চাইলে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। লাস্টে আমি আমাদের পিডিএফের ডেমো দেখাবো যে পিডিএফটা কেমন করে তৈরি করা রয়েছে। এখন আমি সাজেশনের অংশে চলে আসি। প্রশ্ন ইউনিট 1, 1 নম্বর প্রশ্ন, পূর্ব ইউরোপের পুনর্গঠন সম্পর্কে আলোচনা করো। যার দ্বিতীয় আলেকজান্ডারের আবির্ভাব কি রাশিয়ার সামাজিক ক্ষেত্রে পরিবর্তন আনতে সক্ষম হয়েছিল? অথবা রাশিয়ার দ্বিতীয় আলেকজান্ডারের অভ্যন্তরীণ সংস্কার সমূহের ওপর একটি সমালোচনামূলক আলোচনা করো। অথবা যার দ্বিতীয় আলেকজান্ডারের সংস্কারমূলক কার্যাবলীর পরিচয় দাও। মুক্তিদাতা যার রূপে দ্বিতীয় আলেকজান্ডারের কৃতিত্ব মূল্যায়ন করো। অথবা দ্বিতীয় আলেকজান্ডারকে সত্যিই কি রাশিয়ার মুক্তিদাতা যার বলা যায়? অথবা 1861 সালের মুক্তি আইনের পর্যালোচনা করো। অথবা মুক্তির ঘোষণা কি? শাসক হিসাবে লুই ফিলিপের সমালোচনামূলক মূল্যায়ন করো। 1830-এর জুলাই বিপ্লবের কারণগুলি আলোচনা করো। এই বিপ্লব কি অবধারিত ছিল? ফ্রান্সের জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল বা গুরুত্ব সম্পর্কে আলোচনা করো। ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সংক্ষেপে লেখো। অথবা 1848 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি বিপ্লবের কারণ সম্পর্কে আলোচনা করো। তুমি কি মনে করো যে উদারবাদের দিকে 1848-এর বিপ্লব অনেক বেশি এগিয়ে ছিল এবং 1830-এর বিপ্লবের চাইতেও তা বেশি সফল ছিল? অথবা তুমি কি মনে করো যে 1848 সাল ছিল ইউরোপের বিপ্লবের বছর? অথবা 1848 সালের ফেব্রুয়ারি বিপ্লবের তাৎপর্য বা গুরুত্ব আলোচনা করো। অথবা ফ্রান্সের ফেব্রুয়ারি বিপ্লবের ফলাফল সংক্ষেপে আলোচনা করো। পূর্বাঞ্চল সমস্যার ওপর আলোকপাত করো। অথবা পূর্বাঞ্চলীয় সমস্যা বা নিকট প্রাচ্য সমস্যার প্রকৃতি নির্ণয় করো। ইস্টার্ন কোশ্চেন্সের সমাধান হিসেবে প্যারিসের চুক্তি সম্পূর্ণ ব্যর্থ হয়েছিল, ব্যাখ্যা করো। 1878 সালের বার্লিন চুক্তি বা বন্দোবস্ত কি নিকট প্রাচ্য বা পূর্বাঞ্চলীয় সমস্যা সমাধান করতে পেরেছিল? অথবা 1878 খ্রিস্টাব্দের বার্লিন সন্ধি বা চুক্তি পর্যালোচনা করো। ইউরোপের ইতিহাসে 1871 সালের বন্দোবস্তের গুরুত্ব আলোচনা করো। 1830 থেকে 1832 সালে বেলজিয়ামের স্বাধীনতার যুদ্ধকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? গ্রিসের স্বাধীনতা যুদ্ধের পরিচয় দাও। ক্রিমিয়ার যুদ্ধ কি অনাবশ্যক ছিল? অথবা ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও ফলাফল বা তাৎপর্য আলোচনা করো। অথবা ক্রিমিয়ার যুদ্ধের কারণ ও পটভূমি নির্ণয় করো। ইউনিট 2, 1 নম্বর প্রশ্ন, ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনির ভূমিকা আলোচনা করো। অথবা ইতালির ম্যাৎসিনির দেশপ্রেমের উপর আলোকপাত করো। অথবা ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি ও ইয়ং ইতালি দলের অবদান আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে ক্যাবুরের অবদান কি ছিল? বিসমার্ক ছিল প্রতিক্রিয়াশীল, কিন্তু ক্যাবুর উদারবাদী ছিলেন। তুমি কি এই মত সমর্থন করো? ইতালির ঐক্য আন্দোলনে গ্যারিবল্ডির ভূমিকা আলোচনা করো। জার্মানির ঐক্য আন্দোলনের সমস্যাগুলি আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে ম্যাৎসিনি, কাবুল ও গ্যারিবল্ডির পারস্পরিক তুলনামূলক আলোচনা করো। ফ্র্যাঙ্কফুর্ট পার্লামেন্ট কি জার্মানির ঐক্যের পথ প্রশস্ত করেছিল? অথবাটা দেখে নেবে। ইতালিতে ফ্যাসিবাদের বা মুসোলিনির উত্থানের কারণ কি? মুসোলিনির অভ্যন্তরীণ নীতিসমূহ আলোচনা করো। ইতালির ঐক্য আন্দোলনে তৃতীয় নেপোলিয়নের ভূমিকার সমালোচনামূলক সমীক্ষা করো। তৃতীয় নেপোলিয়ন কিভাবে ফরাসিদের সম্রাট হিসেবে নির্বাচিত হয়েছিলেন? তৃতীয় নেপোলিয়নের অভ্যন্তরীণ নীতি সম্পর্কে আলোচনা করো। অথবা তার শাসন ব্যবস্থার মূল বৈশিষ্ট্যগুলি কী ছিল? জার্মান সাম্রাজ্যের সংহতি সাধনে বিসমার্কের কয়লা ও লৌহ নীতি কি ভূমিকা নিয়েছিল? অথবা জার্মানির ঐক্য সাধনে বিসমার্কের ভূমিকা আলোচনা করো। অথবা আধুনিক জার্মানির রূপকার হিসেবে বিসমার্কের ভূমিকা মূল্যায়ন করো। কিভাবে জোলভারিন জার্মানদের মধ্যে একতা নিয়ে এসেছিল? বিশ্ব রাজনীতি বা ওয়েল পলিটিক কি? দ্বিতীয় উইলিয়াম কিভাবে এই নীতি প্রয়োগ ঘটিয়েছিলেন? অথবা দ্বিতীয় উইলিয়ামের পররাষ্ট্র নীতি সম্পর্কে আলোচনা করো। স্যাডোয়ার যুদ্ধ সম্পর্কে যা জানো লেখো। কোন প্রেক্ষাপটে ইউরোপের ত্রিশক্তি আঘাত গড়ে উঠেছিল? 1870 থেকে 1900 সালের মধ্যে জার্মানিতে কোনো অর্থনৈতিক বিপ্লব ঘটেছিল কি? ইউনিট 3, 1 নম্বর প্রশ্ন, ইউরোপের প্রচারিত জনকল্যাণ রাষ্ট্রের ধারণাটি বিশ্লেষণ করো। অথবা জনকল্যাণমূলক রাষ্ট্রের ইউরোপীয় ধারণাটির সমালোচনামূলক আলোচনা করো। ইউরোপের চিকিৎসা বিজ্ঞান বিপ্লব সম্পর্কে আলোচনা করো। চিকিৎসা বিজ্ঞানের সংগঠনে সামাজিক ও রাজনৈতিক সংস্কার সমূহ আলোচনা করো। সামাজিক ও রাজনৈতিক সংস্কারে নতুন নারীদের অবস্থানের রূপান্তর সম্পর্কে আলোচনা করো। কিভাবে ঊনবিংশ শতাব্দীর ইউরোপে জাতীয়তাবাদী বিকাশ ঘটেছিল? তৃতীয় ফরাসি প্রজাতন্ত্রের সামনে কি কি সমস্যা ছিল? কিভাবে এর সমাধান করা হয়? তৃতীয় প্রজাতন্ত্র স্থাপনের পর ফ্রান্সে সমাজতন্ত্রী রাজনীতির কতটা বিকাশ হয়েছিল? অথবা তৃতীয় ফরাসি প্রজাতন্ত্রের মধ্য দিয়ে কিভাবে ফ্রান্স তথা ইউরোপে গণতান্ত্রিক আদর্শ বিকশিত হয়? ইউরোপীয় অর্থনীতিতে শিল্প বিপ্লব কি প্রভাব ফেলেছিলেন? অথবা ঊনবিংশ শতকের
শেষে শিল্পায়িত ইউরোপে উল্লেখযোগ্য সামাজিক পরিবর্তন কি ছিল? ইউনিট 4 1 নম্বর প্রশ্ন, কল্পবাদী সমাজতান্ত্রিক বা ইউটোপিয়ান সমাজতন্ত্রের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি ছিল, অথবা ইউটোপিয়ান সোশ্যালিজমের প্রধান বৈশিষ্ট্য আলোচনা করো। মার্ক্সীয় সমাজতন্ত্রবাদের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো, অথবা মার্ক্সীয় সমাজতান্ত্রিক তত্ত্বের মৌলিক বৈশিষ্ট্যগুলি কি কি, অথবা বৈজ্ঞানিক সমাজতান্ত্রিক তত্ত্বটি বিশ্লেষণ করো। কার্ল মার্ক্সের রাজনৈতিক তত্ত্বকে দ্বন্দ্বমূলক বস্তুবাদ বলা হয় কেন? উদ্বৃত্ত মূল্য তত্ত্ব বলতে কি বোঝো? বিপ্লবের তত্ত্বটি ব্যাখ্যা করো। সাম্রাজ্যবাদের উদ্ভব সম্পর্কে লেনিনের ধারণা ব্যাখ্যা করো। 1870 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কাল বিশ্বের ইতিহাসে সাম্রাজ্যবাদের যুগ হিসেবে পরিচিত কেন? রাশিয়ার বলশেভিক ও মেনশেভিক দলের প্রধান পার্থক্যগুলি নির্দেশ করো। রাশিয়ার নিহিলিস্ট ও নৈরাজ্যবাদী আন্দোলন সম্পর্কে একটি নিবন্ধ রচনা করো। রাশিয়ার নরদনিক আন্দোলনের ওপর একটি টিকা লেখো। এখন এই ছিল আমাদের সাজেশন প্রশ্ন। এখন তোমরা আমাদের পিডিএফ এর ডেমো দেখো। এই প্রশ্নগুলো পড়লেই তোমরা পরীক্ষাতে কমন পাবে, তাই দেরি না করে পিডিএফটা আমাদের কাছ থেকে সংগ্রহ করো। এই সাজেশনের পুরো পিডিএফটা আমি তৈরি করেছি, যেখানে প্রত্যেকটা ইউনিট অনুযায়ী গুরুত্বপূর্ণ প্রশ্ন, ছোট আর বড় প্রশ্নের সাজেশন দেওয়া রয়েছে। আমাদের পিডিএফ এর প্রত্যেকটা প্রশ্ন পয়েন্ট আকারে রয়েছে, তোমরা ভালোভাবে বুঝে পড়তে পারো। পিডিএফটার দাম খুবই কম, মাত্র 80 টাকা। পিডিএফ কিনতে চাইলে ভিডিওর নিচে বা ডেসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে, সেখান থেকে যোগাযোগ করবে এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক ভিডিওর কমেন্ট বক্সে দেওয়া রয়েছে। তাহলে আজকের ভিডিও এতটুকুই। যারা 6 সেমিস্টার হিস্ট্রি মেজর নিয়ে পড়ছো, এই সাজেশনটা তোমাদের অনেক সাহায্য করবে। এমন আরো সাজেশন পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটা শেয়ার করো। ধন্যবাদ সবাইকে।